শুভেচ্ছা। বাঙালিয়ানা সায়ানহের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। সবাইকে চমকে দিয়ে রাষ্ট্রপতি হয়েছিলেন শাহাবুদ্দিন। লড়তে হয়েছে বিরুদ্ধ পরিস্থিতিতে, বিদায়ও নিলেন হঠাৎ করেই। পানিতে ডোবা প্রতিরোধ দিবস আজ। সাঁতার থেকে দূরে বাংলাদেশের শিশুরা, বাড়ছে ডুবে মৃত্যু। ভারতেও জেনজির প্রতিরোধের মন্ত্রে লুকিয়ে আছে মিমে। রম্যহাস্যেই বিদ্রোহে ডুবেছে বর্তমান প্রজন্ম। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। বাংলাদেশের রাজনীতিতে মোহাম্মদ শাহাবুদ্দিন সম্ভবত এক প্যারাডক্স হয়েই থাকবেন। প্রায় অপরিচিত অবস্থা দেখে দেশের সুপ্রিম কমান্ডার হয়ে যাওয়া, দেশের সর্বোচ্চ পদে থেকেও চাটুকারিতা, একটি সরকারের পতন দেখা, ৩ বছরের কিছু বেশি সময়ে ৩টি সরকারকে শপথ করানো, কি হয়নি তার সময়ে? অবশ্য রাজনৈতিকভাবে দেখলে তার মেয়াদকে ছোট করে দেখারও সুযোগ নেই। রাজনীতি সংশ্লিষ্টরা বলছেন, প্রচণ্ড বিরুদ্ধ স্রোতের বিপরীতে লড়ে নানান কৌশলে সংবিধান সমুন্নত রাখার চেষ্টার জন্যই তাকে ভবিষ্যতে মনে রাখা হতে পারে। দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি নামিয়ে ফেলার পর তাকে ক্ষোভ পুষে রাখতে হয়েছে বুকের মধ্যে। সাংবিধানিক নিয়ম রক্ষার খাতিরে নিজের রাজনৈতিক আদর্শের বিপরীত বয়ান উচ্চারণ করতে হয়েছে জাতীয় সংসদে দাঁড়িয়ে। দায়িত্ব ছেড়ে দেওয়ার ইচ্ছা প্রকাশ করে সংবাদ মাধ্যমকে বলতে হয়েছে, আমার ভালো লাগে না। কিন্তু 2024-25 সালের ঝঞ্ঝামুখর ওই সময়ে পদত্যাগ করার বাস্তবতাও তার ছিল না। গত 3.5 দশকে আর কোনো রাষ্ট্রপ্রধানকে এতটা অসহায় পরিস্থিতিতে দেখেনি বাংলাদেশ। বিশেষজ্ঞরা বলছেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির খুব বেশি ক্ষমতা প্রয়োগের সুযোগ নেই। তবে 24-এর অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার গঠনের সময় ইতিবাচক ভূমিকা রাখতে পেরেছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। তা না হলে জটিলতা আরও বাড়তে পারত। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য বা সরকারের প্রভাবশালী কোনো মন্ত্রী নন, জাতীয় রাজনীতিরও প্রথম সারির পরিচিত মুখ নন। এমন একজনকে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মনোনয়ন দেওয়া হবে, তা খুব কম মানুষই অনুমান করেছিলেন। রাষ্ট্রপ্রধান হওয়ার জন্য সরকার প্রধানের ডাক পেয়ে মোহাম্মদ শাহাবুদ্দিন নিজেও সম্ভবত বিস্মিত হয়েছিলেন। রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনে মোহাম্মদ শাহাবুদ্দিনের প্রথম বছর ছিল গতানুগতিক। দেশের পরিবেশ ছিল শান্ত। ওই বছরের শেষ দিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তেজনা বাড়তে শুরু করে। বিরোধী দলগুলোর নির্বাচন বর্জন, আন্দোলন, সহিংসতা এবং আন্তর্জাতিক চাপের মধ্যে রাষ্ট্রপতির ভূমিকা মূলত সাংবিধানিক আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ ছিল। কিন্তু 2024 সালের রাজনৈতিক ঘটনাপ্রবাহ তার দায়িত্ব পালনের বাস্তবতায় বদলে দেয়। পরবর্তী 2 বছরে তিনি এমন সব ঘটনার মুখোমুখি হন যার নজির বাংলাদেশে খুব কমই আছে। প্রিয় দর্শক, দেশের 22তম রাষ্ট্রপতির মেয়াদকালকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? জানান মন্তব্যের ঘরে। নদীমাতৃক বাংলাদেশে নদী-নালা, খাল-বিল ও পুকুর কমলেও পানিতে ডুবে শিশু মৃত্যুর হার আশঙ্কাজনকভাবে বেড়েছে। সাঁতার জানা বাঙালির একসময়ের মৌলিক দক্ষতা হলেও বর্তমানে শহর কিংবা গ্রাম কোথাওই সিংহভাগ শিশু সাঁতার জানে না। তথ্যবিজ্ঞদের মতে দেশের 90% বেশি শিশু পুরোপুরি সাঁতার জানে না, যার চরম মূল্য দিতে হচ্ছে অবুঝ প্রাণগুলোকে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য ও বৈশ্বিক গবেষণা সংস্থাগুলোর সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশে প্রতি বছর আনুমানিক 19,000-এর বেশি মানুষ পানিতে ডুবে মারা যায়, যার মধ্যে প্রায় 14,000-ই 14 বছরের কম বয়সী শিশু। অর্থাৎ দৈনিক গড়ে প্রায় 40-এর বেশি শিশু পানিতে ডুবে প্রাণ হারাচ্ছে। বিশেষ করে 1 থেকে 5 বছর বয়সী শিশুদের ক্ষেত্রে এটি এখন মৃত্যুর অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ন্ত্রণে শিশুদের সাঁতার শেখানোর বয়স ও কৌশল নিয়ে সাঁতার ফেডারেশনের একজন প্রশিক্ষক বলেন, একটি শিশুর 4 থেকে 5 বছর বয়স হলেই তাকে সাঁতার শেখানো শুরু করা উচিত।
এ বয়সে তাদের শারীরিক ভারসাম্য ও পানির ভয় কাটানোর সক্ষমতা তৈরি হয়। অন্তত ২৫ থেকে ৫০ মিটার একটানা সাঁতরে যাওয়া, পানিতে ১০ থেকে ১৫ মিনিট ভেসে থাকা এবং বিপদে ভেসে থেকে বাঁচতে চাওয়ার মৌলিক কলাকৌশল প্রতিটা শিশুর আয়ত্ত করা জরুরি। এটি কেবল খেলাধুলা নয়, এটি একটি জীবন রক্ষাকারী দক্ষতা। গ্রামের জলাশয় ভরাট এবং শহরের সুইমিং পুলের অপ্রতুলতার কারণে সাঁতার শেখার সুযোগ সীমিত হচ্ছে। তবে পারিবারিক সচেতনতা, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে সাঁতার প্রশিক্ষণ বাধ্যতামূলক করা এবং স্থানীয় পর্যায়ে নিরাপদ প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণই পারে শিশুদের পানির মৃত্যুফাত থেকে রক্ষা করতে। ভারতের দিল্লিতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনে গুরুত্বপূর্ণ অস্ত্র হয়ে উঠেছে ইন্টারনেট মিম। যন্তরমন্ত্রে সঙ্গিনধারী পুলিশের সামনে হাতে লেখা প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে থাকছেন বিক্ষোভকারীরা। যেসব প্ল্যাকার্ডে লেখা জনপ্রিয় সব ইন্টারনেট মিম। গোলমাল চলচ্চিত্রে নেতিবাচক চরিত্র ওয়াসুলি ভাইয়ের সেই বিখ্যাত ডায়লগকে নিজের মতো লিখে দাঁড়িয়ে আছে এক শিক্ষার্থী। সেখানে লেখা, জালদি রেজিগনেশন দে, কাল সুভা পনভেল নিকলনা হ্যায়। এর অর্থ দ্রুত পদত্যাগ করুন, কাল সকালে পনভেল যেতে হবে। এই ভিড়ের মধ্যে স্যানিটারি ন্যাপকিন হাতে দাঁড়িয়ে আছে এক তরুণী। সে বলছে, মন্ত্রীর চেয়ে আমার স্যানিটারি প্যাড বেশি ভালো, কারণ এটা বারবার লিক করে না। বিহারে আরও বেশি উদ্ভট পরিস্থিতির দেখা মিলেছে। শিক্ষার্থীরা রাস্তার ব্যারিকেড খুলে নিয়ে তা দিয়ে শিশুদের মতো খেলছেন, পুলিশকে গিয়ে অনুনয় করছেন টিয়ার গ্যাসের ব্যবস্থা করার জন্য, জলকামান দিয়ে পানি ছিটানোর জন্য। জলকামান ব্যবহার করলে সেই পানিতে জলকেলি করছেন। ভারতের অর্ধেকের বেশি মানুষ সংবাদ পেতে ইউটিউবের ওপর নির্ভর করেন। এ কারণে এসব মিমের প্রভাব মারাত্মক। এ কারণে বর্তমানে ট্রেন্ডে থাকা বিষয় মিমের সঙ্গে মিলে মারাত্মক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। যেমন একটি প্ল্যাকার্ডে লেখা, যেখানে টেইলর সুইফটের বিয়ের ছবি লিক হচ্ছে না, সেখানে কত সহজেই প্রশ্নপত্র লিক হচ্ছে। এই একটি মিমের মাধ্যমে সমস্ত সুইফট ভক্ত সহজেই কানেক্ট করতে পারছেন। এর আগে বাংলাদেশ ও নেপালে সফল জেনজির বিক্ষোভেও মিমের ব্যবহার হয়েছে ব্যাপকভাবে। ইন্টারনেটের বিস্তার এতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তরুণরা খুব সহজেই নিজেদের সংযুক্ত বোধ করছেন এই মিমের কারণেই। যুক্তরাষ্ট্র ও ইরানের উত্তেজনার মাঝেই ইয়েমেনের হুথি বিদ্রোহী নিয়ন্ত্রিত হোদেইদা বন্দর নগরীতে সামরিক বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। লোহিত সাগরে সৌদি তেলবাহী ট্যাঙ্কারে হুথিদের সাম্প্রতিক হামলার জবাবে ২৪শে জুলাই গভীর রাতে এই আক্রমণ চালানো হয়। হুথিদের পরিচালিত আল মাসিরাহ টিভি জানায়, হামলায় টেলিযোগাযোগ কেন্দ্র ও কামারান দ্বীপ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বন্দরে বিস্ফোরণ ঘটেছে। এর জবাবে হুথিদের পররাষ্ট্র মন্ত্রণালয় রিয়াদকে সতর্ক করে কঠোর ও মারাত্মক পরিণতি ভোগের হুঁশিয়ারি দিয়েছে। অন্যদিকে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল মালিকি লোহিত সাগরে জাহাজ চলাচলে হুথিদের তৎপরতাকে বেপরোয়া আখ্যা দিয়ে শত্রুতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। ত্রাণ ও পণ্য আমদানির প্রধান কেন্দ্র হোদেইদায় এই হামলায় আঞ্চলিক সংঘাত আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার বাণিজ্য সংবাদ। বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো স্বর্ণের মজুদ বা রিজার্ভ আরও বাড়াতে পারে বলে আভাস পাওয়া গেছে। মূলত আন্তর্জাতিক সঞ্চয় বা রিজার্ভে বৈচিত্র্য আনতে চায় ব্যাংকগুলো। সেই সঙ্গে বিশ্বজুড়ে ভূ রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক অনিশ্চয়তা সামাল দিতে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে। আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের সাম্প্রতিক এক বৈশ্বিক জরিপে এ তথ্য উঠে এসেছে। সংস্থাটির প্রতিবেদন অনুযায়ী জরিপে অংশ নেয়া প্রায়
89% কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ ব্যবস্থাপক মনে করেন আগামী 12 মাসে বিশ্বজুড়ে কেন্দ্রীয় ব্যাংকগুলোয় স্বর্ণের মজুদ আরও বাড়বে। আন্তর্জাতিক বাজারে কৌশলগত আপৎকালীন সম্পদ হিসেবে স্বর্ণের ওপর প্রাতিষ্ঠানিক আস্থা বজায় রয়েছে। বৈশ্বিক এ জরিপের ফলাফলেও বিষয়টি স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার ক্রীড়া সংবাদ। 2026 বিশ্বকাপে রূপকথার জন্ম দেওয়া কেভ ভার্দের 40 বছর বয়সী তারকা গোলরক্ষক ভোজিনহাকে দলে নিয়ে বড় চমক দিয়েছে চিলির প্রখ্যাত ক্লাব কোলো কোলো। পর্তুগিজ ক্লাব সাভেস এর সঙ্গে চুক্তি শেষ হওয়ায় ফ্রি এজেন্ট হিসেবে তিনি এই লাতিন ক্লাবে যোগ দিচ্ছেন। বিশ্বকাপের অভিষেকে স্পেনের শক্তিশালী আক্রমণ রুখে দিয়ে ক্লিনশিট রাখা কিংবা শেষ 32-এর ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে অতিরিক্ত সময় পর্যন্ত প্রতিরোধ গড়া ভোজিনহার এমন দুর্দান্ত নৈপুণ্য বিশ্বজুড়ে প্রশংসা কুড়ায়। ভক্তদের ভোটে ঠাঁই পান ফিফার ওয়ার্ল্ড কাপ ড্রিম টিমে। মেসির ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত সান্টিয়াগোর ক্লাবেই ঘাঁটি গাড়ছেন তিনি। চিলিতে স্বাস্থ্য পরীক্ষা শেষে তাকে আনুষ্ঠানিকভাবে সমর্থকদের সামনে আনা হবে। ক্লাব প্রেসিডেন্ট আনিবাল মোসা জানান, খেলার মান উন্নয়নের পাশাপাশি ক্লাবের ব্র্যান্ডিংয়ের দিক থেকেও এই চুক্তি অত্যন্ত লাভজনক। বাঙালিয়ানা সায়ানহের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।